মিঠুন চক্রবর্তী তার ৫০ বছরের দীর্ঘ চলচ্চিত্র জীবনে বিভিন্ন ধরনের ছবিতে অভিনয় করেছেন। তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন। এমনকি মিঠুন নায়ক হিসেবে সর্বাধিক সংখ্যক ছবিতে অভিনয় করার কারণে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও নিজের নাম নথিভুক্ত করেছেন। কিন্তু তার দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে তিনি মাত্র ২টি হরর ফিল্ম বা ভৌতিক ছবি করেছেন। একটি সিনেমার নাম হলো ভয়ানক, যার পরিচালক ছিলেন এস.ইউ. সাইয়েদ, এবং আরেকটি সিনেমার নাম ছিল ২০ সাল বাদ। এই ছবিটির নির্মাতা ছিলেন রাজকুমার কোহলি। এই ভয়ানক সিনেমাটি ছিল মিঠুনের ক্যারিয়ারের একদম শুরুর দিকের ছবি, এবং ২০ সাল বাদ ছবিটিতে মিঠুন তখন অভিনয় করেছিলেন যখন তিনি ছিলেন খ্যাতির মধ্য গগনে। দুটি ছবি বাণিজ্যিকভাবে সফল হয়েছিল। ২০ সাল বাদ ছবির মুখ্য শিল্পীরা ছিলেন মিঠুন চক্রবর্তী, মীনাক্ষী শেষাদ্রি, ডিম্পল কাপাডিয়া, বিনোদ মেহরা, অনুপম খের, শক্তি কাপুর এবং আমজাদ খান। ফিল্মটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটি, এবং সিনেমাটি নির্মিত হয়েছিল নিশি এন্টারপ্রাইজের ব্যানারে। ২০ সাল বাদ অর্থাৎ ২০ বছর পরে এই সিনেমাটির কাহিনী ছিল অনেকটা এইরকম। আদিবাসী অধ্যুষিত প্রত্যন্ত অঞ্চলের একটি প্রাসাদে ক্রমাগত খুন হতে থাকে। যারাই এটিকে কিনতে চায়, কেউ বা কারা তাদেরকে অত্যন্ত নৃশংসভাবে মেরে ফেলে। প্রাসাদের মালিকেরই এইরকম রহস্যময়ভাবে মৃত্যুর পর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অসহায় হয়ে পড়েন, এবং তারা কমিশনার ভার্মাকে ২০ বছর আগেকার এই অঞ্চল এবং প্রাসাদের ইতিহাস সম্পর্কে জিজ্ঞাসা করেন, যখন কমিশনার ভার্মা একজন সাধারণ পুলিশ ইন্সপেক্টর হিসেবে এলাকায় নিযুক্ত ছিলেন। কমিশনার ভার্মা পুলিশ আধিকারিকদের সেই অঞ্চলের দুই প্রেমিক সুরজ এবং নিশার প্রেম কাহানির ঘটনা শোনান, যারা একে অপরকে ভীষণ ভালোবাসত। কিন্তু সেই গ্রামের জমিদার বা ঠাকুর সাহেবের কুদৃষ্টি পড়েছিল নিশার ওপর, এবং সুরজ আর নিশার বিয়ের রাতেই ঠাকুর সুরজকে প্রতারণা করে হত্যা করে, এবং জমিদারের হাত থেকে নিজের সম্ভ্রম রক্ষার জন্য নিশাকেও প্রাসাদের ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হয়। এই ঘটনার ২০ বছর পরেও নিশার অতৃপ্ত আত্মা প্রাসাদে ঘুরে বেড়ায়। সে তার প্রেমিক সুরজের জন্য অপেক্ষা করে। অন্যদিকে ঘটনার ২০ বছর পরে ঠাকুর সাহেবের আপন মেয়ে কিরণ লন্ডন থেকে ফিরে এসে তার স্বামীকে ঠাকুর সাহেবের সাথে পরিচয় করিয়ে দেয়। বহু বছর আগে মৃত সুরজের সাথে কিরণের স্বামীর চেহারার সাদৃশ্য দেখে ঠাকুর সাহেব হতবাক হয়ে যান। ঠাকুরের বিস্ময় আরও বেড়ে যায় যখন তিনি জানতে পারেন যে এই যুবকের নামও সুরজ। সুরজকে দেখে ঠাকুর সাহেব তার প্রাথমিক বিহ্বলতা এবং ধাক্কা কাটিয়ে ওঠেন এবং তাকে স্বাগত জানান। এরপরে এয়ারপোর্ট থেকে সন্ধেবেলায় যখন তারা ঘরে ফিরছিলেন, তখন গাড়ি চালানোর সময় সুরজ সাদা শাড়ি পরিহিতা একজন মহিলাকে রাস্তায় হাঁটতে দেখে, কিন্তু চালক সময় মতন গাড়ির গতি কমিয়ে গাড়ি থামাতে পারে না। গাড়িটি সোজা গিয়ে সেই মহিলাটিকে ধাক্কা মারে। এরপরে তারা সবাই যখন গাড়ি থেকে নামেন, তখন লক্ষ্য করেন যে রাস্তা একদম শুনশান, রাস্তায় কেউ নেই। এরপরে সেই রাতে আচমকাই সুরজের ঘুম ভেঙে যায়। সে দেখে যে সাদা পোশাক পরা রাস্তার সেই মহিলাটি তাকে তার কাছে ডাকছে বারান্দায় দাঁড়িয়ে। সেই রহস্যময়ী দাবি করে যে সে সুরজের পূর্বজন্মের স্ত্রী নিশা। তার জাদুকরী ক্ষমতা ব্যবহার করে অমাবস্যার রাত্রে সে সুরজকে একটি শুনশান খণ্ডঘরে নিয়ে আসে এবং সুরজের পায়ে একটি মন্ত্রপুত পেরেক ঠুকে দেয়। এর ফলে সুরজের তৎক্ষণাৎ তার অতীত জীবনের কথা এবং সমস্ত ঘটনাক্রম মনে পড়ে যায়। নিশা এরপর শুধু পরবর্তী অমাবস্যার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ সে সুরজের অন্য আরেকটি পায়ে মন্ত্রপুত পেরেক ঠুকে দেবার অপেক্ষা করে। তারপরে করভা চৌথ নামে একটি বিশেষ তিথির জন্য সে অপেক্ষা করে, কারণ এই দিনটি সুরজকে সম্পূর্ণরূপে নিশার নিয়ন্ত্রণে নিয়ে আসবে। ঠাকুর সাহেবের উপর প্রতিশোধ নেওয়াটাও নিশার একটা অন্যতম উদ্দেশ্য,
কিন্তু অন্যদিকে সুরজের বর্তমান পত্নী কিরণ দৃঢ় নিশ্চয় করে যে সে তার স্বামীকে কোনোভাবেই নিশার অতৃপ্ত আত্মার কাছে সমর্পণ করবে না, এবং সে এবং তার বাবা ঠাকুর সাহেব প্রথমে একজন দুরাচারী তান্ত্রিকের সাহায্য চান এবং তার ব্যর্থতার পর ভবানী বাবা নামে একজন বীরাচারী তান্ত্রিকের শরণাপন্ন হন। এরপরে প্রশ্ন রয়ে যায়, ভবানী বাবা কি সুরজকে নিশার কবল থেকে উদ্ধার করতে পারবে, নাকি তিনিও অশুভ আত্মার শিকার হয়ে যাবেন? সুরজকে কেন্দ্র করে কিরণ এবং নিশার মধ্যে টানাপোড়েনে শেষ পর্যন্ত জিত কার হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে আপনাকে রাজকুমার কোহলি পরিচালিত ফিল্ম 20 সাল বাদ দেখতে হবে। এই সিনেমার ভৌতিক দৃশ্যগুলো আরও একটু বিস্তারে এবং ভালোভাবে করা যেতেই পারত। ছবির একদম শুরুতে যে ভীতিকর পরিবেশ এবং ভৌতিক আবহের জন্ম দেওয়া হয়েছিল, সিনেমা গড়ানোর সাথে সাথে তার প্রভাব কমে আসতে থাকে। সবচেয়ে বড় কথা হলো যে এই সিনেমাতে ভৌতিক দিকটির বাইরে গিয়ে রোমান্টিক দিকটির উপর অতিরিক্ত জোর দেওয়ার কারণে প্রেমের গল্পটিও সঠিকভাবে তৈরি করা যায়নি এবং ভৌতিক গল্পটিও ভালোভাবে তৈরি করা যায়নি। ছবিটির প্রযোজক ও পরিচালক হলেন রাজকুমার কোহলি, যিনি অতীতে জানি দুশমন এবং নাগিনের মতন ক্লাসিক হরর মুভি তৈরি করেছিলেন, কিন্তু তিনি মিঠুন চক্রবর্তীকে নিয়ে এই ছবিতে ঠিক সফল হতে পারেননি। ঠাকুর সাহেবের হাভেলি, অতৃপ্ত আত্মা, জমিদার, পুনর্জন্ম, প্রতিশোধ, ভালো গান সব কিছু একসাথে মিশিয়ে এই ফিল্মটি তৈরি করা হয়েছিল, কিন্তু সিনেমাটি পুরোপুরি সফল হয়নি। মিঠুন চক্রবর্তীর ভৌতিক সিনেমা, কিন্তু তার সাথে অ্যাকশানের কোনো সম্পর্ক নেই। হয়তো দর্শকেরা এটাও হজম করতে পারেনি। ছবিটিতে অ্যাকশান বিশেষ নেই। যদি রাজকুমার কোহলি সাহেব নিজেই এই ছবির চিত্রনাট্য এবং স্টারকাস্ট তৈরি করতেন এবং রামসে ব্রাদার্সের মতন কাউকে এই সিনেমাটির পরিচালনার দায়িত্ব দিতেন, তাহলে হয়তো ফিল্ম 20 সাল বাদ একটি অন্যরকম স্তরে পৌঁছে যেতে পারত। যাই হোক, যারা মিঠুন চক্রবর্তীর কোর ফ্যান বা অনুরাগী এবং হরর ফিল্ম প্রেমী, তাদের জন্য 20 সাল বাদ একটি মাস্ট ওয়াচ মুভি হতেই পারে।